দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি সুশান্ত সিনহা। আজ আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকারের যে বাজেট সামনে আসছে সেই বাজেট নিয়ে। এজন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক এবং একই সাথে ব্যাংক এবং অর্থনৈতিক খাতের যে বিশ্লেষক এবং বাংলাদেশ ফিনান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশিদ। এই প্রসঙ্গে আপনাদের দুজনকেই আমরা স্টুডিওতে স্বাগত জানাই ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা জানেন যে আগামী ২ জুন সোমবার জাতীয় যে বাজেট বাংলাদেশে সেটি পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের একটা অলিখিত রেওয়াজ ছিল যে প্রথম বৃহস্পতিবার জুন মাসে যেটি হবে সেই দিনই বাজেটটা উপস্থাপন করা হবে। এবারই সেটি ভেঙে কিন্তু সোমবার বাজেট পেশ করবেন এবং বাজেটের আকার নিয়ে আমরা কথা বলতে চাই। সেই বিষয়টি নিয়ে শুরুতেই আমি অধ্যাপক রুমানা হকের কাছে জানতে চাইব যে এবার বাজেটের আকারটা ৭,০০০ কোটি টাকা কমানো হয়েছে, অর্থাৎ ৭,৯৭,০০০ কোটি টাকা যে চলমান বাজেট সেখান থেকে কমানো হলো ৭,৯০,০০০ কোটি টাকার কথা বলা হচ্ছে। এই কমানোর ধারাটাকে আপনি আসলে কি দেখছেন? কারণ এটা প্রথমবারের মতো আমরা বাজেটের আকার কমতে দেখলাম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সবসময় একটা প্রত্যাশা থাকে যে আগের বছর যা বাজেট ছিল অন্তত সেটা থাকবে এবং তার চেয়ে আসলে বেশি হবে। সেখানে সেই তুলনায় কমে যাওয়াটা প্রথমে হয়তো মনে হতে পারে যে আচ্ছা এটা তো কমে যাচ্ছে, তাহলে অনেক কিছু কি আমরা পাবো না কিনা, যে আমাদের প্রত্যাশা আছে। তবে আমি মনে করি যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, যেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম যে হয়তো কিছু ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধনের প্রয়োজন রয়েছে, এবং আমরা যে দেখেছি জুলাই পরবর্তী অবস্থায় আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং বর্তমানে আমাদের অর্থনীতি যে বেশ কিছু বিষয় যে চাপের মুখে আছে, যেমন আমাদের মূল্যস্ফীতি আমরা একটা দেখেছি, আমাদের মূল্যস্ফীতির যে ঊর্ধ্বগতি আমরা দেখছি, সেই সাথে বৈদেশিক মানে বহির্বিশ্বের যে অবস্থা সেটা থেকেও আমরা দেখছি যে আমাদের আসলে উন্নয়নের যে গতি প্রবাহ সেটার ক্ষেত্রে আমরা আসলে পারবো কিনা যে বাজেট আমাদের ছিল সেটাকে বর্তমানে ঠিক একই রকম নিয়ে যেতে। তো সেই প্রেক্ষাপটে যদি বাজেট কমে যায় সেটাকে আমি খুব, আর যেই সংখ্যাটা আমরা দেখছি যে এটা খুব বড় কমে যাওয়ার না, ৭,০০০ কোটি টাকা, হ্যাঁ, যে খুব আমাদের যে বাজেটের যে পরিধি সে কথা চিন্তা করলে, কারণ যেটা আমি বলছিলাম যে আমরা অনেকদিন ধরে বলছি যে অনেকগুলো মেগা প্রজেক্ট আছে যেগুলো হয়তো আসলে আমাদের প্রয়োজন কিনা। তো এই ধরনের কৃচ্ছতা সাধনের ক্ষেত্রে যদি বাজেটটা কিছুটা কমে আসে আমি সেটাকে খুব বড় বিষয় দেখছি না। কিন্তু যেখানে আমার একটু বলার আছে সেটা হলো যখনই এরকম বাজেট কমে যায় তখন আমরা দেখি যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই বিষয়গুলো থেকে বাজেট কেটে নেওয়া হয়। মানে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেখান থেকে বরাদ্দ কমে, সেখান থেকে। কারণ আমাদের যে পরিচালন ব্যয়টা সেটা কিন্তু খুব বেশি কমানো যায় না, কমানো হয় সাধারণত দেখা যায় উন্নয়ন বাজেটটা। তো সেইখানে যদি এমন হয় যে প্রজেক্টগুলো আসলে দরকার নাই, মেগা প্রজেক্টগুলো, সেগুলোকে কমানোর জন্য আমরা বাজেটটা কমিয়ে আনছি, তাহলে হয়তো সেটা আমি মনে করি যে আমার কাছে গ্রহণযোগ্য। কিন্তু যদি এটা স্বাস্থ্য শিক্ষার মতো প্রয়োজনীয় সেবা খাতগুলোতে বাজেট কমানো হয় তাহলে আমি মনে করবো যে সেটাতে আমি মনে করি যে সেটা সঠিক হবে না। তবে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেরকম অবস্থা আছে সেটা চিন্তা করে আমার মনে হয় যে বাজেট এই যে অংশটা কমানোর কথা বলছে সেটার চেয়ে আমি আরো বরং গুরুত্ব দিব যে যেইভাবে বাজেটটা বাস্তবায়ন করা হয় এবং কোন কোন খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে, কি প্রেক্ষাপটে বাজেটটা করা হয়েছে, আমি তো সেটার উপরে বেশি গুরুত্ব দিব। জি, আপনার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। তার আগে একটু মামুন ভাই আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাজেটের যে পরিচালন ব্যয় যেটা বাড়ছে, কিন্তু এবারও কিন্তু ২০,০০০ কোটি টাকা বাড়ার একটা ইঙ্গিত পেয়েছি আমরা। আবার যেটা কমানো হয়েছে, যেটি অধ্যাপক রুমানা বললেন যে আমাদের যে উন্নয়ন বাজেট সেখান থেকেই কমানো হচ্ছে, তাহলে যে পরিচালন ব্যয় বাড়ছে এটা কি আমাদের একটা ভারসাম্যের জায়গাটাকে আমরা রাখতে পারছি কিনা? অবশ্যই, কারণ আপনি তো জানেনই আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় তো যে কোনো কিছু পরিচালনগত ব্যয়, রাজস্ব বাজেট বাড়ানো এবং রাজস্ব ব্যয়ের বাজেট স্ফীতকায় করা, এটার সমস্যা রয়েছে। এটাকে ওই যে উনি বললেন ডক্টর রুমানা সঙ্গতভাবেই যে আমাদের প্রাধিকার খাতগুলোকে বঞ্চিত করে কিনা। আর এটা ভালো দিক হচ্ছে যে আমরা তো ভেবেছিলাম প্রাক বাজেট আলোচনার প্রেক্ষিতে মাননীয় অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান সকলের সমন্বয়ে যে আমরা প্রথম বৈঠকটি করেছি, সেখানে আমরা ভেবেছিলাম আরও কমানো হবে। ইনফ্যাক্ট আমি পরে দেখছি যে মাত্র ৭,০০০ কোটি টাকা কমছে। দ্বিতীয় হচ্ছে, এটা যদি ঠিক থাকে শেষ পর্যন্ত, দ্বিতীয় হচ্ছে আপনি জানেন যে আমাদের রাজস্ব আয় না থাকলে তো ব্যয় হবে না। আমরা বাজেট, অর্থায়ন, এটা পাবলিক ফিনান্সের একটা বিরাট বিষয়। সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আমরা যেহেতু আয় করতে পারছি না, তো আমাদের তো ব্যয়ের প্রাক্কলন আরো কমানো উচিত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার উত্তরেই বলি যে ব্যাপক কৃচ্ছতা সাধনের কথা
ভাবতে হবে সরকার। আমরা এতদিন ধরে যেটা ছিল যে বাজেটের আকার কতটা বাড়ছে সেই আলোচনায় ছিলাম ফিগারের দিকে, এবার আমরা কি তাহলে কমানোর দিকে আলোচনাটা কনসেন্ট্রেট করছি নাকি গুণগত পরিবর্তনের যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে গুণগত বলছি? পরিবর্তনের কথা চিন্তা করছি। আমরা অপ্রয়োজনীয় প্রকল্প, হাজার হাজার প্রকল্প জনগুরুত্বের বাইরে গিয়ে শুধুমাত্র সংসদ সদস্যদের অনুরোধে উপরোধে রাজনৈতিক বিবেচনায় প্রচুর প্রকল্প নেওয়া হতো। যেহেতু আমি বাজেট কনসালটেটিভ কমিটির সাথে অনেকদিনভাবে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি এগুলা থোক বরাদ্দ, কর অব্যাহতি, এগুলা অটোমেটিকই আরও কমানো সম্ভব ছিল না। সেই আলোচনাটা আপনি নিশ্চয়ই এটার সাথে সম্পৃক্ত আছেন। আপনি বলেছেন যে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, একটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু এখন একটি মূল্যস্ফীতি বড় কনসার্নের জায়গা তৈরি করেছে। এই বাজেটে আমরা দেখছি যে মূল্যস্ফীতি 6.5% নামানোর কথা বলা হয়েছে, যদিও মুদ্রানীতিতেও বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক সময় তেল গ্যাসের দাম বাড়ানো হলো, ভোজ্য তেলের দাম বাড়ানো হলো। তাহলে জনজীবনে আবার এই ব্যয়টা বেড়ে যাবে কিনা, সেই লক্ষ্যটা আসলে আমরা কার্যকরভাবে বাজেটে যেটা বলছি সেটা আসলে বাস্তবে হচ্ছে কিনা? একটা কথা যদি মোদ্দা কথায় বলতে হয়, বাড়বে যদি আমরা বাজারের তারল্যটাকে ভালোভাবে ব্যবস্থাপনা না করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের আমদানি নির্ভর অর্থনীতি হিসাবে আমরা ডলারের দামের উপরে অনেক বেশি মুখাপেক্ষী টাকার বিপরীতে। তৃতীয় হচ্ছে আমাদের সোর্সিং যদি আমরা ডাইভার্সিফাই না করতে পারি, আমরা যে সমস্ত পণ্য আমদানি করি, চাল ডাল গম এগুলো ভোজ্য তেল, তখন আমরা যদি ভারত থেকে আমদানি করতে পারি আমাদের খরচ একটা পড়বে, শিপমেন্ট খরচ সহ। আমরা যদি চীন থেকে আমদানি করি আরেকটা খরচ পড়বে, টার্কি থেকে আমদানি করে একটা খরচ পড়বে। আরেকটা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণগুলো, একটা হচ্ছে মানে ডিমান্ড পুল, আরেকটা হচ্ছে কস্ট পুশ। তো আন্তর্জাতিক বাজারের মুখাপেক্ষী হয়ে থাকলে আমাদের কস্ট পুশের মধ্যে পড়ে যায়। আর আমাদের যদি স্থানীয়ভাবে উৎপাদন শর্টফল হয় কিংবা চাহিদা বেড়ে যায়, তখন আমরা গবেষণা করে দেখেছি, ওনারাও নিঃসন্দেহে দেখেছেন যে বাংলাদেশে যে সমস্ত সিন্ডিকেটের কথা বলা হয়, একতরফা কাজের কথা বলা হয়, এগুলো আমরা বাস্তবে কিন্তু পাইনি। বাস্তবে পেয়েছি আমরা অর্থনৈতিক অব্যবস্থাপনা কিংবা জনতুষ্টির বাজেট হিসাবে রাজনৈতিক সরকারগুলোর প্রত্যেকটা অংশীজনকে হ্যাপি করে রাখা। এই যারা চালকল মালিক, যারা সিদ্ধ করছে, যারা সাপ্লাই করছে, যারা উৎপাদন করছে, যারা পাইকারি বিক্রি করছে, যারা খুচরা বিক্রয় করছে, খুচরা বিক্রয়ের আবার ডিস্ট্রিবিউশন চ্যানেলে অনেক অংশীজন। তো আমাদের ওই জায়গাটায় যেহেতু আমরা সুশাসন উন্নত করে আঘাত করতে পারছি না, এই কারণে অন্য কোন বিভিন্ন কারণে আমাদের আসলে মূল্যস্ফীতির আঘাতটা আপনার সাথে আমি একটা বিষয় ছোট্ট একটু দ্বিমত করছি, যেটা সেটা হচ্ছে যে সিন্ডিকেটের কথা আমরা বলছি, সেটা আমরা কাগজপত্র হয়তো প্রমাণ পাচ্ছেন না, কিন্তু এই সাম্প্রতিক সময় গেল সপ্তাহে পেঁয়াজের দাম যখন কৃষক বিক্রি করে দিয়েছে, তারপর থেকে কিন্তু পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা করে 20 টাকা করে বাড়া শুরু করছে এবং বাড়তেই শুরু করবে আর কি, এটা আশঙ্কা এটা। তাহলে কৃষকের হাত থেকে যখনই চলে যাচ্ছে চাল বলি বা পেঁয়াজ বলি বা যে কোনো উৎপাদিত পণ্য যেটা আমদানি নির্ভর নয়, সেই পণ্যটার কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তার মানে আপনি যে সাপ্লাই চেনের কথা বলছেন, সেইখানে কি গভর্নমেন্টের কোনো কিছুই করবার নেই, যেটা প্রতিবেশী ভারত? গভর্নমেন্টের আছে জি2জি সোর্সিং, গভর্নমেন্ট বাণিজ্য যারা এই সমস্ত বৃহৎ আমদানিকারক রয়েছেন তাদের সাথে রেগুলার বসা, প্রাইস মনিটরিং করা, এগুলো তো কাজ আছে। এখন আপনি ধরেন ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ীরা কিন্তু তাদের মতো করে একটা ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস করে যে কত পণ্য উৎপাদিত। আমরা এক সময় ছোট্ট করে বলার চেষ্টা করছি, অনেক সময় চলে যাচ্ছে, ডক্টর ইমানা এই ক্ষেত্রে আরও বিশেষজ্ঞ বলে আমার ধারণা। সেই ক্ষেত্রে আমরা এক সময় অনেক বছর আগে আমরা পেঁয়াজের আমদানি করতে দিয়েছিলাম, পেঁয়াজের আমদানিতে যারা অভিজ্ঞ নয় তাদেরকে, যেহেতু টাকা পয়সার ঋণ অনেক কমে গিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি জানেন, ওইখানে দাম ধরা হয়েছিল ধরেন 19,000 টাকা পার মেট্রিক টন বেনাপোল, পেট্রাপোল থেকে বেনাপোলে। কিন্তু আমরা একটা জিনিস বিবেচনায় নেই নাই, আমাদের বাংলার কৃষকের ঘরে ঘরে কখন পেঁয়াজ আসবে। যখন আমার 19 টাকা দামের পেঁয়াজ সোয়ারিঘাটে পৌঁছলো, তখন কিন্তু বাংলার কৃষকের ঘরে ঘরে পেঁয়াজ। এই যে ফোরকাস্টিং, মানে প্রোডাকশন ফোরকাস্টিং, ডিমান্ড রিকগনিশন, ডিমান্ড আইডেন্টিফিকেশন, এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক প্ল্যানিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় খুব একটা কিন্তু ঢুকানো হয়নি অতীতে। তো আমরা এবার শুরুতেই বলেছি, মানে শুধু আমরা না, যারা মহারথী অর্থনীতিবিদ ছিলেন ওখানে বৈঠকে, প্রথম আলোচনা শুরু যখন হয়েছে যে আমরা এই ডিমান্ড রিকগনিশন, আপনারা আমাদের ডেটাবেস নিয়ে, ডেটা ইন্টিগ্রিটি নিয়ে প্রচুর কথা শুনেছেন রাজনীতি সরকারের, তাই না? ডক্টর রুমানা আরও ভালো বলতে পারবে, ওনারা যেহেতু স্টাডিও করেছে। সো সেই প্রেক্ষিতে
যে দাম হঠাৎ করে বেড়ে যায় কেন, ব্যবসায়ী তো সুযোগ নিবেই। সে যদি মনে করে উৎপাদন কম হবে, আমের দাম কম বেড়ে যায় কেন, যখন বুঝে যে শিলাবৃষ্টি এবার বেশি হবে, আপনিও তো প্ল্যান করতে পারছেন না, আপনিও তো জানেন না। কিন্তু যে নাকি পাইকারি ফিউচার ট্রেডিংয়ের মতো রাজশাহীতে যে চাঁপাইনবাবগঞ্জে বাগানগুলো পাইকারি কিনে ফেলে, ছোট্ট যখন বনে মানে কুড়ি থাকে, মুকুল থাকে, তখন কিন্তু সে কিনে ফেলে। তাকে কিন্তু প্রচুর ফিউচারিস্টিক একটা প্ল্যান করতে হয়, কত বৃষ্টি হবে, কত শিলাবৃষ্টি হবে, ট্রাকের শর্টেজ থাকবে কিনা, কুমিল্লার উৎপাদন দিয়ে চাঁপাইনবাবগঞ্জের উৎপাদন শর্টেজকে নিউট্রালাইজ করতে পারবো কিনা। দিস ইজ অল অ্যাবাউট প্ল্যানিং। কিন্তু এই প্ল্যানিংটা বেসরকারি খাতে যতটুকু আছে সরকারের নেই। আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করবো, অধ্যাপক রুমানার কাছে শুনবো আমরা। দর্শক, আজকে যে আমাদের আলোচনা চলছে বাজেটকে কেন্দ্র করে, সেটি নিয়ে আমরা এখন একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনারা শুনছেন যে আমরা আলোচনা করছি অন্তর্বর্তীকালীন সরকার যে সামনে বাজেট আসছে, আগামী ২ জুন বাজেট দেওয়ার কথা, সেই বিষয় নিয়ে। এবারে আমরা মূল্যস্ফীতির যে আলোচনা শুনছিলাম, সেটি হচ্ছে কার্যকর করবার জন্য বাজেটে শুধু এটা একটা স্লোগান বা একটা বক্তব্য নয়, এটাকে কার্যকর করবার জন্য কী ধরনের উদ্যোগ থাকা উচিত, অর্থাৎ মূল্যস্ফীতি এখন যেটা প্রায় ২ অঙ্কের ঘরের কাছাকাছি চলছে, সেখানে নামিয়ে আনার জন্য ডক্টর রুমানা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো বলছি প্রত্যেক বছরই আমরা বাজেটে বলছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কি থাকছে? আর না থাকলে কোন জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন? একটা হচ্ছে যে আমাদের এই যে উৎপাদন খরচটা যে বাড়ছে, আমরা সেটা বারবার বলছি, এবং এটার একটা বড় কারণ কিন্তু আমাদের এনার্জি সেক্টরের যে বর্তমান অবস্থা। আমরা দেখছি যে আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। একদিকে তো এগুলোর সংকটও রয়েছে, এবং তো এইটাকে আসলে কিভাবে উৎপাদনকারীদের কাছে আসলে সহজভাবে আমরা দিতে পারি এবং যেন উৎপাদন খরচটা কিছুটা তারা কমাতে পারে, এটা একটা বিষয় কিন্তু বাজেটে দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়া, এখানে আমরা তো দেখছি যে বারবার এই বিষয়গুলো আসে যে আমাদের সিন্ডিকেট আছে নাকি নাই। এখন এই যদি আমরা সিন্ডিকেটের কথা ধরেও নিই যে খুব অল্প ক্ষেত্রে থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে নাই, তাহলে এই যে আমাদের যে চাঁদাবাদী হচ্ছে, মধ্যস্বত্বভোগীরা হচ্ছে, এরা তাহলে কি কাজটা করছে এবং কিভাবে এদেরকে আসলে দমন করে, এদেরকে বাইপাস করে আসলে সরাসরি আমাদের কৃষক বলেন বা যারা উৎপাদনকারী আছে তাদের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে নিয়ে আসা যায়। এই জায়গাটা আসলে কাজ করতে হবে যে আমাদের এই চাঁদাবাজ বলেন বা মধ্যস্বত্বভোগীরা বলেন বা সিন্ডিকেট বলেন, এটাকে কিভাবে ভাঙা যায় এই বিষয়ে আসলে সরকারকে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যখন আমরা দেখি যে যানবাহন, এখানে একটা সিন্ডিকেট আছে, কিন্তু চাঁদাবাজির একটা বড় অংশ হচ্ছে পণ্য পরিবহনের ব্যবস্থা। তো এইখানে অন্যান্য দেশে আপনারা যদি দেখেন যে সেখানে কিন্তু শুধুমাত্র এই রোড ট্রান্সপোর্ট না, বরং এখানে কিন্তু আপনার নদীপথে যেমন যাতায়াতের আছে, রেল হয়েছে একটা বড় ব্যবস্থাপনা। তা আমাদের দেশে যে এখন এই যে রেলওয়ে, এইটাকে আমরা কেন আসলে পণ্য পরিবহনের জন্য আরো বেশি এটাকে ব্যবহার করছি না? কিন্তু আমরা তো সাম্প্রতিক সময় একটা রেলের সবজি পরিবহনের জন্য ট্রেন করা হলো, সেই ট্রেনগুলো ফাঁকা আসছে। অভিযোগ রয়েছে যে যারা ট্রাক বা এই যে রাস্তায় যারা সড়ক পরিবহন করে, তাদের একটা অনাগ্রহ বা একটা পরিস্থিতি এমন তৈরি করে, রেলে গিয়ে তুমি আসলে লাভ করতে পারবে না, এই বলে সরকার কিন্তু সেটা একটা মুখ ফিরিয়ে নিল, রেলের একটা উদ্যোগ হওয়ার, যদিও আমের ট্রেনটা শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আছে। না, সেই জায়গাতেও কাজ করতে হবে, সেখানে বিনিয়োগ করতে হবে। এবং এই যে একটা, এটাও তো এক ধরনের, তাহলে আমি সিন্ডিকেট বলবো যে, তাই না, তারা এটাকে করতে দিচ্ছে না এবং তারা এটাকে একটা অনাগ্রহ তৈরি করার ক্ষেত্রে তারা কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আসলে কিভাবে রেলকে আরো আসলে ব্যবসায়ী বান্ধব করা যায় এবং সেটাকে আরো কিভাবে ভালো সেবা দেওয়া যায়, সেই সেবামুখী তাহলে করতে হবে। এবং তাহলে এখানে যেন সবজি থেকে শুরু করে অন্যান্য পণ্য পরিবহনে যেন আরো সুবিধা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আসলে বিনিয়োগ প্রয়োজন। আরেকটু হচ্ছে আমাদের দেশে যে ফসল আমরা উৎপাদন করছি, আমরা সবসময় বলছি আসলে উৎপাদন এটা সমস্যা না, সমস্যা হচ্ছে এটা পরিবহন, যেটা আমি এইমাত্র বললাম। আরেকটু হচ্ছে এটাকে আসলে আমাদের স্টোরেজ, আমাদের তো এই সুবিধা নাই, তো এই স্টোরেজ সুবিধাগুলো কিভাবে দেওয়া যায় এটাকে আসলে চিন্তা করা। আর আরেকটা যে আমরা সবসময় বলছি যে আমাদের পরিকল্পনা, আমরা সঠিক পরিকল্পনা করছি না, তো এটা তো পুরান কথা, অনেক দিন ধরে বলছি। তাহলে এই সময় আমরা একটা আশা করছি যে না, আমাদের কি পরিমাণ চাহিদা আছে সেটাকে নিরূপণ করা এবং সেই চাহিদা অনুযায়ী আসলে কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে সেটাকে চিন্তা করা। তা এই ডিস্ট্রিবিউশনের সমস্যাটাই আসলে আমাদের মূল সমস্যা, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিমাণে যেন পণ্য আমরা দিতে পারি। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কিভাবে ঠিক রাখা যায়, সাপ্লাই চেনটা কিভাবে ঠিক রাখা যায়, এটাকে নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করাটা আমার মনে হয় যে এই আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির যে একটা কারণ, এটাকে নিয়ন্ত্রণ করার একটা বড় পদক্ষেপ হতে পারে। জি, আমরা বাজেট মানি যখন একটা বড় আলোচনা করি, বাজেট মানি শুনি যে রাজস্ব আয় কত
সেই অনুযায়ী আমি ব্যয় করব। কিন্তু যদিও আমাদের বাজেটটা হচ্ছে আমরা আগে ব্যয়ের পরিকল্পনা ঠিক করি, তারপরে আয় করার পরিকল্পনা করি। এবারও যেটা হচ্ছে আমাদের রাজস্ব বাজেটের যে টার্গেট সেটা কিন্তু দেওয়া হয়েছে 5,64,000 কোটি টাকা এবং সম্ভাব্য কাছাকাছি হবে, যেটা গত বছরের তুলনা বা চলতি অর্থ বছরের তুলনায় কিন্তু বেশ খানিকটা বেশি। রাজস্ব আয় আসলে আমরা কেন আপ টু দ্য মার্কে যেতে পারছি না, টার্গেটে না যেতে পারি কিন্তু কাছাকাছি যেতে পারছি, এখন কি টার্গেটটা আমরা নিচ্ছি ভুলভাবে, নাকি আসলে আমরা রাজস্ব আদায়ে অনেকটা পিছিয়ে আছি? অবশ্যই রাজস্ব আদায় পিছিয়ে আছি, কারণ একটা হাস্যোজ্জ্বল একটা কথা বলি প্রয়াত সদ্য আকবর আলী খানের মানে উল্লেখ করে, উনি বলতেন যে শোনো, বড় বড় আশা করতে হবে, বাট আমরা যখনই বুঝে ফেলি যে আমাদের বাজেট ডেফিসিটটা 5%-এর মধ্যে থাকবে, ইট ইজ ওকে, আমরা ধরে নেই। বিশ্বব্যাংকের সাথে আমাদের সমঝোতা, কারণ আপনি জানেন আনলাইক ফিউ আদার কান্ট্রিজ, নেইবারিং কান্ট্রিজের তুলনায় আমাদের একটা পার্থক্য আছে। আমাদের এই বাজেট প্রণয়ন, অর্থনৈতিক নীতি কৌশল গ্রহণ এবং বাস্তবায়নে আমাদের উন্নয়ন সহযোগীদের একটা বিরাট ভূমিকা আছে এখনো পর্যন্ত। আমরা যে বাজেটগুলো কমতে শুরু করেছে না, কমতে শুরু করে 10-15 বছর ধরে উন্নয়ন সহযোগীদের সহযোগিতাটা শুধু টাকা না, কিভাবে বাজেট কাঠামো নির্ধারণ করব, কিভাবে বাজেট বাস্তবায়ন করব, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে মানে সুশাসন নিশ্চিত করব, জবাবদিহিতা নিশ্চিত করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি অন্যান্য সমপর্যায়ের দেশের তুলনায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের পর্যালোচনা, সহযোগিতা, মানে ইন্টেলেকচুয়াল হেল্প নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের বাজেট অবশ্যই বটম আপ হওয়া উচিত। আমরা অনেক বটম আপ বলতে যে নিচের থেকে আসবে, নিচের থেকে আসবে, চাহিদাটা আসবে তার উপরে। হ্যাঁ, যেটা হচ্ছে আমার ব্যয়ভিত্তিক আয় পরিকল্পনা, এটাই বাজেট কিন্তু আসলে পাবলিক ফিনান্সেস। সো এটা বাংলাদেশ যে আলাদা কিছু করছে তা না, আমি ব্যয়কে অপটিমাইজ করার চেষ্টা করতে পারি, কিন্তু আমার একটা বিকাশমান অর্থনীতিতে আমি কোন কোন খাতে, ডক্টর রুমানা যেটা বললেন শিক্ষা, স্বাস্থ্য কিংবা সামাজিক খাত, এগুলার মতো আমরা কিন্তু, আর আমাদের এত বড় জনপ্রশাসন দেশের তুলনায় এফিসিয়েন্সি এত কম জনপ্রশাসনের, যার কারণে আমাদের বিরাট অঙ্ক চলে যায় জনপ্রশাসনকে দেখভাল করার জন্য, তাদের পরিচালনগত ব্যয় নির্বাহের জন্য। আপনি দেখেন প্রয়োজন নাই, কেউ কেউ অপটিমাইজ করেছে আমাদের কতজন সচিব দরকার, কতটা মন্ত্রণালয় দরকার, অ্যাডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার। ওভারঅল অপটিমাইজেশন এক্সারসাইজ না করে আপনি পাবলিক, যেখানে আপনার বাজেট, রাজস্ব বাজেটের বিরাট একটা অংশ চলে যাচ্ছে সরকারের শুধু পরিচালন ব্যয় না, মানে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার জন্য, যেই সরকারি আসলে 22% আমাদের টোটাল বাজেট, কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি কিভাবে রাজস্ব বাজেট কমাবেন বলেন? এটা তো আমরা এই কনস্ট্যান্ট হয়ে গেছে রাজস্ব বাজেট। আমাদের রাজস্ব আদায়ে যে পিছিয়ে আছি, আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখব যে নেপালের তুলনায় আমরা কর জিডিপি, মানে যেভাবে জিডিপি বাড়ছে সেই তুলনায় আমরা পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকাটা আসলে যখন আমরা জনবলের কথাও বলছি, সেই জনবলটা কিন্তু আমরা, এটা রুমানা হকের কাছেও জানতে চাইবো যে জনবলের কথা আমরা তার 22% বাজেটে খরচ করছি, কিন্তু এনবিআর এর জনবল কিন্তু আমরা খুব একটা বাড়তে দেখিনি, যে তুলনায় বাংলাদেশের অর্থনীতিটা ব্যাপ্তি হয়েছে। এখানে আসলে সমস্যাটা কোথায়? এনবিআর চায়নি নাকি সরকারের অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসনই আসলে এনবিআর এর সক্ষমতাটা বাড়াতে সেই উদ্যোগটা নেয়নি? আমি শুধু ওনার সাথে একটা কথা বলে নিই শুরুর দিকে, যে আপনাকে কে বলেছে, যে কোথায় প্রমাণিত হয়েছে রাজস্ব প্রশাসনে লোকজন বাড়ালেই রাজস্ব আদায় বাড়বে? বাকিটা উনি বলুক। আসলে এখানে তো অনেকগুলো বিষয়, আমি হয়তো পুরান কথা তবু আবার একটু বলার চেষ্টা করছি যে আমাদের তো আসলে একটা বড় ইনফর্মাল সেক্টর, এই ইনফর্মাল সেক্টরকে তো আমরা আসলে কর কাঠামোর আওতায় আনার খুব বেশি উদ্যোগ আমরা নিইনি। যেই যারা আসলে কর দিচ্ছে তাদের উপরেই আমরা করের বোঝা চাপাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। আর হচ্ছে আমাদের তো সবসময় ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমাদের গুরুত্বটা বেশি দেওয়া হয়। আমাদের তো ডাইরেক্ট ট্যাক্সটা সবসময় বলা হলো যে আসলে আয়ের উপরেই কর বাড়ানো হোক বা সেটার উপর গুরুত্ব বেশি দেওয়া হোক, কিন্তু আমরা সবসময় ওই ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমরা কিন্তু বেশি নির্ভর করছি। ইনকাম, আমাদের যে এক্সাইজ ট্যাক্স যেগুলো আছে, এক্সাইজ ট্যাক্স বা আমরা কাস্টমসের শুল্ক বলি, যেগুলোতে আসলে কোনো খুব বেশি কঠিন কোনো পরিশ্রম করতে হচ্ছে না, অটোমেটিক কেটে নেওয়া যায়, আমরা সেগুলো নিচ্ছি। তো সেগুলোর উপর আমাদের চাপটা আমরা বেশি দিচ্ছি। আর একটা হচ্ছে আমাদের যেটা একটু আগে বলছিলাম যে আসলে আরো যাদেরকে আমরা কর কাঠামোর আওতায় নিয়ে আসার
যেতে পারে সেরকম একটা বড় একটা অংশ কিন্তু তাদেরকে আমরা কর কাঠামোর আওতায় আনছি না। আর কর ফাঁকি দেওয়ার তো নানান রকম সুযোগ আছে, সেগুলোকেও আমরা কিন্তু জানি যে কর ফাঁকি দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো আমরা খুব বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো যারা কর দিচ্ছে ওই তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে এনবিআর এর অবশ্যই তাদের যে লোকবল, তাদের এই লোকবল দিয়ে হয়তো এই এত বড় যে কাজগুলো আমি বললাম যে ইনফর্মাল সেক্টরকে কর কাঠামোর আওতায় নিয়ে আসা, বা কিভাবে তাদেরকে আসলে খুব অল্প পরিমাণে হলেও কিভাবে তাদের করের আওতায় কর জালের আওতায় আনা যায়, এইগুলো চিন্তা ভাবনা করা, সেই অনুযায়ী কাজ করা, এটা হয়ে উঠছে না। আরেকটা হলো যে এনবিআরের কিন্তু একটা রিসার্চ উইং আছে, তা আমরা জানি যে হ্যাঁ তারাও কিছু কাজ করছেন, কিন্তু এটাও কিন্তু জনসমক্ষে আমরা দেখি না যে এই রিসার্চ উইংটাই বা কী করছে, তারা কি এই কাজগুলো করছে কিনা। এক্ষেত্রে আমার যেই কাজের ক্ষেত্র সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটাও বলছি যে অনেকগুলো খাতকে আমরা নির্ধারিত করছি, যেমন ধরেন তামাকজাত দ্রব্য, এই ক্ষেত্রে স্মোকলেস টোবাকো, ধোঁয়াহীন তামাক যেগুলো আমরা বলি, জর্দা গুল, এটা বড় একটা মার্কেট আমাদের দেশে আছে, এবং আমরা বারবারই বলছি যে এদেরকে আসলে কোনোভাবে কিন্তু করের আওতায় আনা যাচ্ছে না। এদেরকে নামমাত্র কিছু কর পাওয়া যায়। প্রায় আমরা বলি যে প্রায় 300-400 ছোট ছোট কোম্পানি আছে যারা এই জর্দাগুল তৈরি করে, হয়তো 20-21টা কোম্পানি তারা কর দিচ্ছে। তো এদেরকে নাম সহ আমরা দিয়েছি এনবিআর কে যে এদেরকে কর কাঠামোর আওতায় আনা হোক। তারা কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা খুবই অপ্রতুল। তারপরে মনে করেন সুগার সুইটেন বেভারেজ যেগুলো আছে, অনেক অস্বাস্থ্যকর খাবার আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন জুস থেকে শুরু করে আরও অনেক। তো এইগুলোকে কিন্তু আসলে করের আওতায় আনা যায়, এবং কিভাবে করের আওতায় আনা যাবে, অর্থাৎ অন্যান্য দেশে আসলে কোন পদ্ধতিতে করের আওতায় আনা যায় সেটাও চিন্তা করতে হবে। এখনও অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ভ্যালোরাম ট্যাক্স এটা আরোপ করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো সুনির্দিষ্ট কর আরোপ করা যেতে পারে। সুতরাং কর যেভাবে নিচ্ছি সেটা না, এই কর কাঠামো কিন্তু পরিবর্তনের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এনবিআর আমরা দেখি যে ধরেন ব্যান্ড রোল, ট্যাক্স স্ট্যাম্প যেগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক না, এবং জালিয়াতি, সেটা আমরা প্রায়শই নিউজে দেখি। হ্যাঁ, তো এগুলো থেকেও কিন্তু আরো অধিক কর আদায় করা সম্ভব। যেগুলো আছে এখানে কর ফাঁকি দেওয়া হচ্ছে, ট্যাক্স স্ট্যাম্প, ব্যান্ড রোল, এগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। তো এগুলো যে আসলে মনিটর করবে, সেটার জন্য যে একটা ডিজিটালাইজেশন দরকার, এটা তো এখন হচ্ছে না, এখনো অনেক কিছু ম্যানুয়ালি হয়। তো এই যে ম্যানুয়াল সিস্টেমে এখনো কর আহরণ করা, এইটা তো আসলে এই পর্যায়ে গিয়ে আমাদের কাছে মনে হয় যে এখান থেকে পরিবর্তন করা প্রয়োজন, আরো অনেক বেশি ডিজিটাল সুযোগ সুবিধা নেওয়া প্রয়োজন, আধুনিক করা প্রয়োজন। আর অবশ্যই যারা আমাদের এনবিআরে আছেন এখানে লোকবল, তাদের অর্গানোগ্রামটা আরও দেখা উচিত, আরও এখানে কিভাবে আসলে কিছু দক্ষ জনগণ, আমি ডক্টর মামুন ওনার সাথে সম্পূর্ণ একমত যে লোকবল হলেই যে সেটা আমাদের কাজে লাগবে তা না, কিন্তু দক্ষ লোকবল দরকার। আর যারা আছেন তাদেরও আসলে দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরও ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দরকার, এখানেও বিনিয়োগ প্রয়োজন। আর যেটা বলছি আধুনিক করতে হবে, এনবিআর এর বিভিন্ন সেলগুলোকে আসলে আরও আধুনিক করা যেতে পারে, এবং তাদের গবেষণা বলে এখানে একটা তামাক কর সেল ছিল, তো সেটাও তো আসলে কাজ করছে না। তো এই সেলগুলোকেও আসলে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটাও চিন্তা করা যেতে পারে। আমরা আরও আলোচনা শুনবো। দর্শক, আপনারা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে শুনছেন যে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমরা নিচ্ছি একটা বিরতি। আমাদের উন্নয়ন সহযোগীদের একটা বিরাট ভূমিকা আছে এখনো পর্যন্ত। আমরা যে বাজেটগুলো কমতে শুরু করেছে না, কমতে শুরু করে 10-15 বছর ধরে সহযোগিতাটা শুধু টাকা না, কিভাবে বাজেট কাঠামো নির্ধারণ করব, কিভাবে বাজেট বাস্তবায়ন করব, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে মানে সুশাসন নিশ্চিত করব, জবাবদিহিতা নিশ্চিত করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি অন্যান্য সমপর্যায়ের দেশের তুলনায় বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের পর্যালোচনা, সহযোগিতা, মানে ইন্টেলেকচুয়াল হেল্প নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের বাজেট অবশ্যই বটম আপ হওয়া উচিত। আমরা অনেক বটম আপ বলতে যে নিচের থেকে আসবে, নিচের থেকে আসবে, চাহিদাটা আসবে তার উপরে। হ্যাঁ, যেটা হচ্ছে আমার ব্যয়ভিত্তিক আয় পরিকল্পনা, এটাই বাজেট কিন্তু আসলে পাবলিক ফিনান্সেস। সো এটা বাংলাদেশ যে আলাদা কিছু করছে তা না, আমি ব্যয়কে অপটিমাইজ করার চেষ্টা করতে পারি, কিন্তু আমার একটা বিকাশমান অর্থনীতিতে আমি কোন কোন খাতে, ডক্টর রুমানা যেটা বললেন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা সামাজিক খাত, এগুলার মতো আমরা কিন্তু, আর আমাদের এত বড় জনপ্রশাসন দেশের তুলনায় এফিসিয়েন্সি এত কম জনপ্রশাসনের, যার কারণে আমাদের বিরাট অঙ্ক চলে যায় জনপ্রশাসনকে দেখভাল করার জন্য, তাদের পরিচালনগত ব্যয় নির্বাহের জন্য। আপনি দেখেন প্রয়োজন নাই, কেউ কেউ অপটিমাইজ করেছে আমাদের কতজন সচিব দরকার, কতটা মন্ত্রণালয় দরকার, অ্যাডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার। ওভারঅল অপটিমাইজেশন এক্সারসাইজ না করে আপনি পাবলিক
যেখানে আপনার বাজেট, রাজস্ব বাজেটের বিরাট একটা অংশ চলে যাচ্ছে সরকারের শুধু পরিচালন ব্যয় না, মানে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার জন্য, যেই সরকারি আসলে এটা 22% আমাদের টোটাল বাজেটের। কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি কিভাবে রাজস্ব বাজেট কমাবেন বলেন? এটা তো আমরা এই কনস্ট্যান্ট হয়ে গেছে রাজস্ব বাজেটটা। আমাদের রাজস্ব আদায়ে যে পিছিয়ে আছি, আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখব যে নেপালের তুলনায় আমরা কর জিডিপি, মানে যেভাবে জিডিপি বাড়ছে সেই তুলনায় আমরা পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকাটা আসলে যখন আমরা জনবলের কথাও বলছি, সেই জনবলটা কিন্তু আমরা, এটা রুমানা হকের কাছেও জানতে চাইবো যে জনবলের কথা আমরা তার 22% বাজেটে খরচ করছি, কিন্তু এনবিআর এর জনবল কিন্তু আমরা খুব একটা বাড়তে দেখিনি, যে তুলনায় বাংলাদেশের অর্থনীতিটা ব্যাপ্তি হয়েছে। এখানে আসলে সমস্যাটা কোথায়? এনবিআর চায়নি নাকি সরকারের অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসনই আসলে এনবিআর এর সক্ষমতাটা বাড়াতে সেই উদ্যোগটা নেয়নি? আমি শুধু ওনার সাথে একটা কথা বলে নিই শুরুর দিকে, যে আপনাকে কে বলেছে, যে কোথায় প্রমাণিত হয়েছে রাজস্ব প্রশাসনে লোকজন বাড়ালেই রাজস্ব আদায় বাড়বে? বাকিটা উনি বলুক। আসলে এখানে তো অনেকগুলো বিষয়, আমি হয়তো পুরান কথা তবু আবার একটু বলার চেষ্টা করছি যে আমাদের তো আসলে একটা বড় ইনফর্মাল সেক্টর। এই ইনফর্মাল সেক্টরকে তো আমরা আসলে কর কাঠামোর আওতায় আনার খুব বেশি উদ্যোগ আমরা নিইনি। যারা আসলে কর দিচ্ছে তাদের উপরেই আমরা করের বোঝা চাপাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। আর হচ্ছে আমাদের তো সবসময় ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমাদের গুরুত্বটা বেশি দেওয়া হয়। আমাদের তো ডাইরেক্ট ট্যাক্সটা সবসময় বলা হলো যে আসলে আয়ের উপরেই কর বাড়ানো হোক বা সেটার উপর গুরুত্ব বেশি দেওয়া হোক, কিন্তু আমরা সবসময় ওই ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমরা কিন্তু বেশি নির্ভর করছি। ইনকাম, আমাদের যে এক্সাইজ ট্যাক্স যেগুলো আছে, এক্সাইজ ট্যাক্স বা আমরা কাস্টমসের শুল্ক বলি, যেগুলোতে আসলে কোনো খুব বেশি কঠিন কোনো পরিশ্রম করতে হচ্ছে না, অটোমেটিক কেটে নেওয়া যায়, আমরা সেগুলো নিচ্ছি। তো সেগুলোর উপর আমাদের চাপটা আমরা বেশি দিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের যেটা একটু আগে বলছিলাম যে আসলে আরো যাদেরকে আমরা কর কাঠামোর আওতায় নিয়ে আসার যেতে পারে সেরকম একটা বড় একটা অংশ কিন্তু তাদেরকে আমরা কর কাঠামোর আওতায় আনছি না। আর কর ফাঁকি দেওয়ার তো নানান রকম সুযোগ আছে, সেগুলোকেও আমরা কিন্তু জানি যে কর ফাঁকি দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো আমরা খুব বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো যারা কর দিচ্ছে তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে এনবিআর এর অবশ্যই তাদের যে লোকবল, তাদের এই লোকবল দিয়ে হয়তো এই এত বড় যে কাজগুলো আমি বললাম যে ইনফর্মাল সেক্টরকে কর কাঠামোর আওতায় নিয়ে আসা বা কিভাবে তাদেরকে আসলে খুব অল্প পরিমাণে হলেও কিভাবে তাদের করের আওতায় কর জালের আওতায় আনা যায়, এইগুলো চিন্তা ভাবনা করা, সেই অনুযায়ী কাজ করা, এটা হয়ে উঠছে না। আরেকটা হলো যে এনবিআরের কিন্তু একটা রিসার্চ উইং আছে। তা আমরা জানি যে হ্যাঁ তারাও কিছু কাজ করছেন, কিন্তু এটাও কিন্তু জনসমক্ষে আমরা দেখি না যে এই রিসার্চ উইংটাই বা কী করছে, তারা কি এই কাজগুলো করছে কিনা। এক্ষেত্রে আমার যেই কাজের ক্ষেত্র সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটাও বলছি যে অনেকগুলো খাতকে আমরা নির্ধারিত করছি, যেমন ধরেন তামাকজাত দ্রব্য, এই ক্ষেত্রে স্মোকলেস টোবাকো, ধোঁয়াহীন তামাক যেগুলো আমরা বলি, জর্দা গুল, এটা বড় একটা মার্কেট আমাদের দেশে আছে এবং আমরা বারবারই বলছি যে এদেরকে আসলে কোনোভাবে কিন্তু করের আওতায় আনা যাচ্ছে না। এদেরকে আমরা নামমাত্র কিছু কর পাওয়া যায়, প্রায় আমরা বলি যে প্রায় 300-400 ছোট ছোট কোম্পানি আছে যারা এই জর্দাগুল তৈরি করে, হয়তো 20-21টা কোম্পানি তারা কর দিচ্ছে। তো এদেরকে নাম সহ আমরা দিয়েছি এনবিআরকে যে এদেরকে কর কাঠামোর আওতায় আনা হোক। তারা কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা খুবই অপ্রতুল। তারপরে মনে করেন সুগার সুইটেন বেভারেজ যেগুলো আছে, অনেক অস্বাস্থ্যকর খাবার আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন জুস থেকে শুরু করে আরও অনেক। তো এইগুলোকে কিন্তু আসলে করের আওতায় আনা যায়, এবং কিভাবে করের আওতায় আনা যাবে, অর্থাৎ অন্যান্য দেশে আসলে কোন পদ্ধতিতে করের আওতায় আনা যায় সেটাও চিন্তা করতে হবে। এখনও অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ভ্যালোরাম ট্যাক্স এটা আরোপ করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো সুনির্দিষ্ট কর আরোপ করা যেতে পারে। সুতরাং কর যেভাবে নিচ্ছি সেটা না, এই কর কাঠামো কিন্তু পরিবর্তনের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এনবিআর এ আমরা দেখি যে ধরেন ব্যান্ড রোল, ট্যাক্স স্ট্যাম্প যেগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক না এবং জালিয়াতি, সেটা আমরা প্রায়শই নিউজে দেখি। হ্যাঁ, তো এগুলো থেকেও কিন্তু আরো অধিক কর আদায় করা সম্ভব। যেগুলো আছে এখানে কর ফাঁকি দেওয়া হচ্ছে, ট্যাক্স স্ট্যাম্প, ব্যান্ড রোল, এগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। তো এগুলো যে আসলে মনিটর করবে সেটার জন্য যে একটা ডিজিটালাইজেশন দরকার, এটা তো এখন হচ্ছে না, এখনো অনেক কিছু ম্যানুয়ালি হয়। তো এই যে ম্যানুয়াল সিস্টেমে এখনো কর আহরণ করা, এইটা তো আসলে এই পর্যায়ে গিয়ে আমাদের কাছে মনে হয় যে এখান থেকে পরিবর্তন করা প্রয়োজন, আরো অনেক বেশি ডিজিটাল সুযোগ সুবিধা নেওয়া প্রয়োজন, আধুনিক করা প্রয়োজন। আর অবশ্যই যারা আমাদের এনবিআর এ আছেন এখানে লোকবল, তাদের অর্গানোগ্রামটা আরও দেখা উচিত, আরও এখানে কিভাবে আসলে কিছু দক্ষ জনগণ, আমি ডক্টর মামুন ওনার সাথে সম্পূর্ণ একমত যে লোকবল হলেই যে সেটা আমাদের কাজে লাগবে তা না, কিন্তু দক্ষ লোকবল দরকার। আর যারা আছেন তাদেরও আসলে দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরও ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দরকার, এখানেও বিনিয়োগ প্রয়োজন। আর যেটা বলছি আধুনিক করতে হবে, এনবিআর এর বিভিন্ন সেলগুলোকে আসলে
আরও আধুনিক করা যেতে পারে এবং তাদের গবেষণা বলেন। এখানে একটা তামাক কর সেল ছিল, তো সেটাও তো আসলে কাজ করছে না। তো এই সেলগুলোকেও আসলে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটাও চিন্তা করা যেতে পারে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনারা আজকে যে আলোচনাটি শুনছেন সেটি আমার সঙ্গে দুজন অতিথি আছেন। অধ্যাপক রুমানা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, এবং একই সঙ্গে ব্যাংক এবং আর্থিক খাতের যে বিশ্লেষক আছেন মামুন রশিদ। আপনার সাথে আলোচনা করার আগে আমরা একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে যে গেল ১৫-২০ বছর ধরে আমরা অনেকগুলো উন্নয়নের কথা বলেছি। সেই উন্নয়নে কিন্তু আমরা বেসরকারি বিনিয়োগ বাড়বে, যদি সরকারি বিনিয়োগ বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কদিন আগে বিনিয়োগ সম্মেলনও হলো, আমরা কি আসলে এত অবকাঠামোগত উন্নয়ন করবার যে কথা বলেছি সেই তুলনায় কি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আমরা বেসরকারি খাতে আনতে পেরেছি কিনা? এটার তো কারণ হচ্ছে সুদের হার, প্রকল্প কার কাছে যাচ্ছে, আর সর্বোপরি হচ্ছে বাজারে তারল্য, আর তার উপরে হচ্ছে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে যেটা ডক্টর রুমানা হক বললেন যে সরকারের আয়। তো আমার যদি আয় না থাকে, একটা হচ্ছে আয়, তাহলে স্থানীয় প্রকল্প কিভাবে গ্রহণ করব, গুণগত মান সম্পন্ন প্রকল্প কিভাবে গ্রহণ করব, প্রকল্প ব্যবস্থাপনা কিভাবে করব, এবং বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে সাধারণ জনগণ যারা উপকারভোগী, আকাঙ্ক্ষিত উপকারভোগী, যেটাকে ইংরেজিতে বলা হয় আমাদের ইকোনমিক্সে টার্গেট মার্কেট, টার্গেট মার্কেটের কাছে এই উপকার পৌঁছে দিব কিভাবে। একটা হচ্ছে গুণগত প্রকল্প গ্রহণ করা, দ্বিতীয় হচ্ছে প্রকল্পের অর্থায়ন, টাকাটা কোত্থেকে আসবে। টাকাটা যদি স্থানীয়ভাবে বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে আসে তাহলে আমার আয় করতে হবে স্থানীয়ভাবে সংকুলনের জন্য। আর বেশিরভাগ আমাদের মতো দেশে এই উন্নয়ন প্রকল্পের টাকা আসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, তারা আবার যাচাই বাছাই করে কোথায় যাচ্ছে, টাকাটা ঠিকভাবে ব্যয়িত হচ্ছে কিনা, প্রকল্পের মধ্যে কোনো দুষ্ট ক্ষত আছে কিনা, এইটা। আর চতুর্থত হচ্ছে সামগ্রিকভাবে যে সরকারের যে ওভারঅল বাজেটারি অ্যালোকেশন ম্যানেজমেন্ট প্রায়শই কিন্তু পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলো আমার অভিজ্ঞতা, আমি প্রায় ৯২ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কাজ করছি, সেই অভিজ্ঞতা আমি বলতে পারি যে প্রায়োরিটি প্রায় চেঞ্জ হয়ে যায়। একটা ক্রাইসিস হয়, একটা ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়, একটা কোভিড হয়, একটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়, কিংবা ট্রাম্পের এই চাপের মতো ট্যাক্সের এরকম ঘটনা হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তখন কিন্তু প্রেশার গ্রুপগুলা মারাত্মকভাবে কাজ করে। সেখানে প্রেশার গ্রুপের প্রেশারগুলা অনেক সময় অন্যায় প্রেশার দেয়, ওরা নিজেরাই ভোগ করে বেনিফিটগুলা। কিন্তু রাজনৈতিক সরকারের পক্ষ থেকে তাদেরকে যে নিউট্রালাইজ করবে, যে ক্ষিপ্রতা, যে বুদ্ধিদীপ্ততা থাকার দরকার, সেগুলো আমরা পাইনি। আমরা যখন মরহুম জনাব সাইফুর রহমানের কাছে যেতাম মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে, আমি ট্যাক্স কমিটির একজন সদস্য ছিলাম অনেক দিন, তখন উনি আমাদেরকে বলতেন, তোমরা যদি শুধু ট্যাক্স কমানোর কথা বলো, অ্যাপয়েন্টমেন্ট নাই, 2টা ট্যাক্স বাড়ানোর জায়গা খুঁজে দিবে আমাদের, কোন উপত্যকায় মানে পুঁজির সঞ্চালন হচ্ছে, সংবর্ধন হচ্ছে, ওটা দেখাবা যাতে আমি ট্যাক্স বসাতে পারি। আর তখন আমি একটা ক্ষেত্র দেখাবা যেখানে ট্যাক্স কমালে আমার উৎপাদনশীল খাত মানে বিস্তৃত হবে কিংবা উপকৃত হবে। জি, এখানে আমরা যখন দেখছি যে এই সরকারের যে ব্যয়টা, সেই ব্যয়ের যে টাকাটা আসে সেখান থেকে কিন্তু 25 থেকে 30% গভর্নমেন্ট আবার ট্যাক্স ব্যাট আকারে পায়। কিন্তু দুঃখজনক দিক হচ্ছে যে আমাদের যে এবারেও যে উন্নয়ন বাজেট যেটা আছে সেটা পুরোটাই কিন্তু ধার করে চলা, এবং আগামী যে 25-26-এর যে বাজেটটা অর্থ উপদেষ্টা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন, সেখানেও কিন্তু উন্নয়ন বাজেট হচ্ছে 2,30,000 কোটি টাকা, আর আমার ঘাটতি কিন্তু 2,26,000 কোটি টাকা। অর্থাৎ ঘাটতি যা, সেটা পুরোটাই উন্নয়ন বাজেট। মানে আমরা তো ধার করে ঘি খেয়েছি। এই ধার করে ঘি খেতে গিয়ে আমরা এখন বাজেটে দেখছি অধ্যাপক রুমানা যে 14% আমাদের ব্যয় করতে হচ্ছে সুদ পরিশোধে। এইটা কি বিপজ্জনক সীমায় আমরা চলে যাচ্ছি কিনা, বা বাংলাদেশের বাজেটের যে ফিসকাল স্পেসের কথাটা বলছি আমরা, সেটা কি কমতে কমতে শূন্যের কোঠায় নামছি কিনা আমরা? অবশ্যই আমাদের এই দেখা যাচ্ছে। আর আমাদের একটা সময় দেখেন যে 2008-এর পরে সেখানে কিন্তু বৈশ্বিক বাজারে আমরা দেখেছিলাম যে যখন আমরা ধার করতাম তখন সুদের হারটা কিন্তু কম ছিল। তো 2008-এর পরে আপনারা দেখেছেন যে তখন যেহেতু সুদের হার কম ছিল, অনেক দেশেরই কিন্তু বাংলাদেশ সহ দেখা যাচ্ছে তখন ধার করে অনেক মেগা প্রজেক্ট নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু এই কোভিডের পরে আপনারা যদি দেখেন সুদের হার কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আসলে ধার করে এই ধরনের বড় প্রজেক্ট করা বা যেগুলো খুব প্রয়োজন নাই সেগুলো করা আসলে কিন্তু আমাদের কখনোই সেটা উচিত হবে না। তো আর এই আমাদের জনপ্রতি ঋণের বোঝা যেইভাবে বাড়ছে, এবং এটা আমাদের রিপেমেন্ট দেওয়া, আমরা বিগত অনেক বছরগুলোতে দেখেছি যে আমরা কিন্তু সেভাবে আসলে এই ঋণের বোঝা যেভাবে বাড়ছে আমরা কিন্তু সহ এই ঋণগুলো আমরা শোধ করতে পারছি না।
কিছুদিন আগে আমরা দেখছি যে বর্তমানে হয়তো সেটা কিছুটা চেষ্টা নেওয়া হচ্ছে, কিন্তু এটা তো এইভাবে আসলে আমাদের অপরিকল্পিতভাবে এই জনগণের উপর ঋণের বোঝা বাড়ানো এটা কখনোই উচিত হচ্ছে না। বিশেষ করে আমরা যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রে যেখানে কৃচ্ছ সাধন করা দরকার সেখানে আমরা উল্টা দিকে হাঁটছি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো আসলে কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র অনুরোধের ঢেকে গিলে ডক্টর মামুন শুরুর দিকেই বলেছিলেন যে আমাদেরকে অনেকগুলো প্রকল্প নিতে হয়েছে যেগুলো আসলে কার্যকর ক্ষেত্রে প্রকল্প মাঝপথে আটকে গেছে, সেগুলো শেষও হচ্ছে না। সুতরাং যা আপনি বিনিয়োগ করেছেন সেটা কোনো কাজে পুরোটাই লস হচ্ছে। আবার প্রকল্প শেষ হওয়ার পর আপনি দেখলেন যে প্রত্যাশা নিয়ে আপনি করেছিলেন সেটা কিন্তু আসলে আপনার পুরোটা পূরণ হয়নি, বা সেটা হয়তো ব্যবহার হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে খুবই ক্রিটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে, এবং একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা থাকলে আমি সেটা করতে পারবো। অ্যাডহক ভিত্তিতে আজকে এটা করলাম, কালকে মনে হলো এটা ঠিক হচ্ছে না, আবার ওটাকে আমরা ভাঙলাম। তো এইভাবে না করে আসলে পরিকল্পনা নেওয়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমাদের এটা করা। আমরা কাগজে কলমে হয়তো দেখি যে কোনো প্রজেক্ট করার আগেই কিন্তু আমাদের এই কস্ট বেনিফিট অ্যানালিসিস বলেন বা এই প্রকল্প যেটা বলেন সেগুলো সবকিছু নেওয়া হয়, কিন্তু এগুলো খুবই গদবাঁধাভাবে। আজ পর্যন্ত একটা কি শুনেছেন যে কোনো একটা প্রকল্পের জন্য এই ধরনের অ্যানালিসিস করা হয়েছে, সেটা বলা হয়েছে যে না এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস এটা পাস করেনি? সব প্রকল্পে দেখা যায় হ্যাঁ এটা বিনিয়োগ করলে দারুণ উন্নতি হবে, এই ধরনের আমরা দেখি। তো এগুলো আসলে সঠিকভাবে করতে হবে, বিচার বিশ্লেষণগুলো এবং বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে করতে হবে, এবং যেগুলো দরকার নাই সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তবে হ্যাঁ, আবারও যেটা আমি সবসময় বলি যে কিছু কিছু ক্ষেত্র আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা, আমাদের সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে, এবং এখানে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়ার কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু বলেছে যে তারা শিক্ষাকে গুরুত্ব দিতে চায়, যদিও শিক্ষার সঙ্গে একটা যুক্ত আছে প্রযুক্তি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু শিক্ষার মধ্যে ঢুকিয়ে বাজেটটাকে বড় দেখানো হচ্ছে। স্বাস্থ্য এবং কৃষি এই দুটো খাতে খুবই কম। সরকার বলছে যে জনতুষ্টির জায়গায় না গিয়ে জনগণের জন্য উপকার বয়ে আনবে এ ধরনের প্রকল্পে বা এই ধরনের উদ্যোগে তারা বরাদ্দ বাড়বে, কিন্তু স্বাস্থ্য খাতে আবার বরাদ্দ দিলে সেই বরাদ্দটা নাকি খরচ করতে পারে না। সমস্যাটা আসলে কোথায়? স্বাস্থ্য খাতে যে বরাদ্দ আছে সেটা আমরা যদি জিডিপির 1%-এরও নিচে, শিক্ষা খাতে জিডিপির 2%-এর নিচে, তো এটা তো আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমাদের সবচেয়ে কম জিডিপির অংশ হিসাবে। আমরা যদি স্বাস্থ্যের বাজেটটা দেখি প্রতি বছর আমাদের ন্যাশনাল বাজেটের 5%-এর মতো, বিগত 10 বছর ধরে তাই আছে। এখানে তো খুব বেশি বাড়েনি ন্যাশনাল বাজেটের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা চিন্তা করি। তো এইখানে এই বারবারই বলা হয় যে স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ হয় সেটা পুরোটা ব্যবহার করা যায় না। এটা কিন্তু শুধু স্বাস্থ্য খাত না, আর অন্যান্য খাতও যদি আপনি দেখেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, এটা সিস্টেমের কারণে একটা অংশ হয়তো ব্যবহার করা যায় না। তাহলে কি কি ক্ষেত্রে এটা ব্যবহার করা যাচ্ছে না সেটাকে চিহ্নিত করে সেটার থেকে উত্তরণের উপায় আমাদেরকে বের করতে হবে। কিন্তু এইটার জন্য আসলে স্বাস্থ্যের যদি বরাদ্দ কমিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আসলে জনগণের ভোগান্তি বাড়াবে এবং তাদের কাছে কিন্তু আমরা সেবা দিতে পারবো না। এখানে একটা জিনিস বলি যে আমাদের যে স্বাস্থ্য খাতে ব্যয় তার 75%ই পরিবারগুলো তাদের পকেট থেকে ব্যয় করতে গিয়ে কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে পিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে উপচে পড়া ভিড় সারা দেশে, কিন্তু আমরা কিন্তু হাসপাতাল বানাতে পারছি না, বা হাসপাতাল যেটা বানাচ্ছি সেখানে আমরা যে উপকরণগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, বা চিকিৎসক দিতে পারছি না। সমস্যাটা আসলে কি শুধু ওই টপ ডাউন যে চিন্তা সেইটা, নাকি আসলে সত্যিকার অর্থে যে উনি যেটা বললেন যে প্রায়োগিক যে চিন্তাটা সেই চিন্তার অভাব স্বাস্থ্য খাতেও আছে? প্রায়োগিক চিন্তা এখানে স্বাস্থ্য খাতেও আছে। এখানে যে পরিকল্পনা করা হয় এটারও কিছু দুর্বলতা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের উন্নয়ন বাজেট, রাজস্ব বাজেট দুদিক থেকেই ওষুধ কেনা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডুপ্লিকেশন হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেনা যাচ্ছে না কোনো প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে আসলে রাজস্ব এবং উন্নয়ন বাজেটের একটা সমন্বয় দরকার। এবং ওই যে সবসময় যে উদাহরণগুলো আমরা বলি যে আপনি অ্যাম্বুলেন্স কিনে ফেললেন উন্নয়ন বাজেট থেকে, কিন্তু আপনি ড্রাইভার এবং তেলের খরচ দিলেন। আমরা আলোচনা একদম শেষের দিকে, জনাব মামুন রশিদ, একটা বিষয় ছোট্ট করে আলোচনা করতে হবে সংক্ষিপ্ত আকারে। সামাজিক সুরক্ষা খাতে আমাদের বরাদ্দটা বাড়বে, এটার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা, আপনি কতখানি আশ্বস্ত? এটা তো অধ্যাপক রেহমান সুমন আমাদের অনেক শ্রদ্ধ, উনি প্রথমে প্রাক বাজেট আলোচনার শুরুর ওনার ছিল এটা, যে আমাদের যে প্যাসেঞ্জার জনগোষ্ঠী যে প্রচুর বেড়ে যাচ্ছে, অন্যের উপর নির্ভরশীল, এটা বিধবা হোক, ভিক্ষুক হোক, কিংবা বিকলাঙ্গ হোক, কিংবা অন্য অন্য অনেক কারণেই হতে পারে প্যাসেঞ্জার জনগোষ্ঠীর। তো এটা আমাদের প্রায় 1.5 কোটি লোক তারা প্রত্যক্ষভাবে আয় করছে না, অন্যের আয়ের উপর নির্ভরশীল। এই সংখ্যাটা কিন্তু একটা সিলিংয়ে পৌঁছে যাচ্ছে। তো এখন এদেরকে যদি বাজারের অত্যাচার থেকে রক্ষা করতে চান, মূল্যস্ফীতির অত্যাচার থেকে রক্ষা করতে চান, কিংবা অবিচারের অত্যাচার থেকে রক্ষা করতে চান, তাদেরকে সামাজিক সুরক্ষা বেষ্টনী বেড়াতে হবে।
এবং এটার ক্ষেত্রে আবার দুইটা দিক, একটা হচ্ছে বরাদ্দ, যেটা ডক্টর রুমানা স্বাস্থ্যের ক্ষেত্রে গিয়ে বললেন, শিক্ষার ক্ষেত্রে যেটা বললেন, যদিও আমরা দেখছি যে বরাদ্দ দেওয়া হয় সেটাও বাস্তবায়িত হচ্ছে না, বিশেষ করে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা অডিট করেছিলাম 2 বার, তো আমরা দেখেছি ওইটা বরাদ্দ বাস্তবায়ন করা যাচ্ছে না, টাকাও দেওয়া যাচ্ছে না। আর ওগুলা যদি বললেন অ্যাম্বুলেন্স, তেল, এগুলো তো আছেই। আর দ্বিতীয় হচ্ছে এত বেশি দুর্নীতি হয় আর এত বেশি আমলা নির্ভর সিদ্ধান্ত প্রক্রিয়া, এখানে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে পিপিপি অথরিটির আন্ডারে, তারপরেও কিন্তু আমরা সমাধান করতে পারি না। আমরাও মনে করি যে এই সমাধানটা করতে হবে, কারণ বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আর কোনো বিকল্প নেই। যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা মহোদয় তিনি বাজেট দেবেন, সেই বাজেটে এই বিষয়গুলো কিছুটা হলে হয়তোবা আমরা আশা জাগা নিয়ে পরিস্থিতি তৈরি করতে পারি। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।